আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই শেষের দিকে চলে এসেছি। শেষের যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে 30 এবং 31 নম্বর, সেই দুইটা বাকি আছে। আজকের এই পর্বে সেই শেষের দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমেই 30 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা বলা হয়েছে যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার, জমির ভেতরে 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। একটি পানি মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা দেওয়া আছে হলো 3 মিটার, সেটাকে ইঞ্চিতে প্রকাশ করতে বলা হয়েছে। পুকুরের গভীরতা হচ্ছে 3 মিটার। আমরা মিটারের সাথে ইঞ্চির সম্পর্ক জানি যে 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি প্রায়। তো 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চি। তো এই মিটারটাকে 39.37 দিয়ে গুণ করে দিলে, আমি একটু বাম দিকে হিসাবটা করছি, 3 এর সাথে 39.37 গুণ করে দিলেই এটা হয়ে যাবে ইঞ্চি। গুণ করলে কত হয় একটু ক্যালকুলেটরে দেখিয়ে হিসাব করে। 39.37 তার সাথে যদি 3 গুণ করা হয় 118.11 ইঞ্চি। এখানে একটা শেষে প্রায় লিখে দিলে ভালো হয়, কারণ হচ্ছে এই যে ইঞ্চির হিসাবটা 1 মিটারে যে 39.37 ইঞ্চি হয়, সেটা আসলে একদম সঠিক, মানে পুরোপুরি 100% সঠিক মান না, সেটা হচ্ছে আসন্ন মান, 2 ঘর পর্যন্ত নেওয়া হয়। তো সেই কারণে শেষে যদি আমরা একটা প্রায় লিখে দিই, তাহলে এখানে আর ভুল ধরার কোনো জায়গা থাকবে না। আর অঙ্কটা যদি আর একটু বড় করে করতে চাও, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, তারপরে 3 মিটারে কত ইঞ্চি হয়, এইভাবে 2 লাইনে হিসাব করেও দেখাতে পারো। 30 নম্বর সৃজনশীল প্রশ্নের পরবর্তী প্রশ্ন, খ নম্বর, বলা হয়েছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা জমির কথা বলা হয়েছিল উদ্দীপকে, আয়তাকার জমি যেটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ 60 মিটার, আর জমির ভেতরে 4 মিটার চওড়া পাড় বিশিষ্ট একটা পুকুর খনন করা হয়েছে। পুকুরের গভীরতাও দেয়া আছে, তবে খ নম্বরের জন্য আমাদের গভীরতা প্রয়োজন নাই। প্রথমে যে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, এরপর তার ভেতরে হচ্ছে 4 মিটার পাড় বিশিষ্ট একটা পুকুর খনন করার কথা বলা হয়েছে। ওই পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যে জমিটার কথা বলা হয়েছে, ধরি যে এই যে বাইরের এই যে বর্ডার দেওয়া হয়েছে বাইরের, সেটা হচ্ছে জমিটার বর্ডার, অর্থাৎ এই দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হলো 60 মিটার। 60 ভেতরে 4 মিটার প্রশস্ত পাড়, এটা হলো 4 মিটার, এইদিকে সব দিকে 4 মিটার চওড়া পাড় দেয়া আছে। এই পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে আয়তাকার জমির, সেই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে যদি ক্ষেত্রফল বের করি, তাহলে এই সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল পাওয়া যাবে। সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 80 আর 60 গুণ করলে 6 8 48 আর 2টা 0 বর্গ মিটার। এটা হচ্ছে সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল। এখন যদি জমিটার দৈর্ঘ্য থেকে আমরা এই পাশ থেকে 4 মিটার, এই পাশ থেকে 4 মিটার বাদ দিই, তাহলে পুকুরের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। একইভাবে জমির যে দৈর্ঘ্য, সেখান থেকে এদিকের 4 বাদ দিয়ে হচ্ছে পুকুরের প্রস্থ পাওয়া যাবে। পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে, অর্থাৎ পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে এই ক্ষেত্রফল থেকে, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রফল, সেখান থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলেই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা লিখব যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য মোট যে দৈর্ঘ্য 80 মিটার, সেখান থেকে 2 পাশের পাড় বাদ দিতে হবে, অর্থাৎ 4 দুগুণে 8 বাদ দিতে হবে। 80 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দিই, তাহলে পাবো হচ্ছে 72 মিটার। একইভাবে পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে
পুকুরের প্রস্থ সেটা হবে 60 মিটার থেকে দুই পাশে 4 মিটার করে যে পার সেটা বাদ দিতে হবে, অর্থাৎ 4 দুগুণা 8, বাদ দিলে হচ্ছে 52 মিটার। পার বাদে দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া গেছে। এখন পার বাদ দিয়ে যে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল অথবা শুধু পুকুরের ক্ষেত্রফল লিখলেও হয়। পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল এই 72 আর হচ্ছে 52 গুণ বর্গ মিটার। এককের কথা বারবারই বলি আমি যে এককের দিকে বিশেষ নজর রাখতে হবে। একক যেখানে যেটা হওয়ার কথা সেখানে সেটাই দিতে হবে। একক ভুল হলে সাংখ্যিক মান যদিও ঠিক থাকে তবুও কিন্তু অঙ্ক কেটে দিতে পারে। 72 আর হচ্ছে 52 গুণ করলে 3744 বর্গ মিটার। এটা হলো পুকুরের ক্ষেত্রফল। এখন যে সম্পূর্ণ ক্ষেত্রফল 4800, সেখান থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলেই পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমি এই যে মাঝখানের অংশটুকু মুছে দিলাম। আমরা বের করব হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পাড়ের অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল সেটা হবে যে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল 4800, সেখান থেকে 3744 বর্গ মিটার বিয়োগ বর্গ মিটার। এটা বিয়োগ করলে কত হয়? 4800 থেকে এই 3744 বিয়োগ করলে হবে 1056 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ খ নম্বর প্রশ্নের আনসার। 30 নম্বর সৃজনশীলের ক নম্বরটা এবার বলা হয়েছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? পানিপূর্ণ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ, জমির ভেতরে যে পুকুরটা খনন করা হয়েছিল পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ পাড় বাদ দিয়ে যে ভেতরের অংশটুকু সেটার দৈর্ঘ্য আমরা খ নম্বরে বের করেছিলাম 72 মিটার, প্রস্থ হচ্ছে 52 আর গভীরতা এখানে দেয়া আছে হলো 3 মিটার। আর বলা হয়েছে যে একটা পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তো ওই সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় প্রয়োজন পুকুরের সম্পূর্ণ পানি, সেই সময়টা নির্ণয় করতে হবে। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ওই যে পাড় বাদে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেছিলাম সেটা খ নম্বর থেকে যেটা পেয়েছি, এই যে এই অংশটুকু আমাদের খ হতে প্রাপ্ত। খ হতে গভীরতা 3 মিটার সেটা দেয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বা উচ্চতা একই কথা, তিনটা মাত্রা গুণ করলে হচ্ছে পুকুরের আয়তন অর্থাৎ পানি আছে কতটুকু সেই পানির আয়তন পাওয়া যাবে। আরেকটা বিষয়, দৈর্ঘ্য আর প্রস্থ, পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটার গুণফল আমরা খ নম্বরে সেটা পেয়েছিলাম 3744 সম্ভবত। তো তার সাথেই সেই মানটা নিয়ে যদি আমরা গভীরতাটা তার সাথে গুণ করে দিই তাহলে কিন্তু আয়তন হবে। তো ওইভাবেও করতে পারো তোমরা। আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আবার আলাদাভাবে গুণ করে দেখাচ্ছি। সুতরাং পুকুরের আয়তন মানে পুকুরের পানির আয়তন, যেহেতু এখানে পানির আলাদা কোনো মাপ ঝোঁক দেয়া নাই। পুকুরের আয়তন এই 72, 52 আর হচ্ছে 3 গুণ সবগুলো যেহেতু মিটার তো গুণ করে এটা ঘন মিটার একক হবে। আমরা একটু গুণ করে দেখি 72 × 52 × 3 11232 ঘন মিটার। প্রশ্নে দেয়া আছে যে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় হচ্ছে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার। তাহলে এই যে পুকুরের আয়তন যেটা সেটা হচ্ছে পুকুরের পানিরও আয়তন। এই ঘনমিটার পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। আমরা এইভাবে ঐকিক নিয়মে বাকি কাজটুকু করব যে 0.1 ঘনমিটার পানি শূন্য হয় 1 সেকেন্ডে বা পানি শূন্য করে যাই লিখি
পানি শূন্য হয় 1 সেকেন্ডে। আমি সংক্ষেপে শুধু সে লিখলাম সেকেন্ড। এখান থেকে এখন 1 এর হিসাব, 1 ঘনমিটার পানি শূন্য হবে আর 1/0.1 সেকেন্ডে। আর যেটা নির্ণয় করতে হবে 11,232 11,232 ঘনমিটার পানি শূন্য হয়। 11,232 সেটা ওপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে 11,232 আর নিচে হলো 0.1 সেকেন্ডে। 0.1 দিয়ে এটা ভাগ করলে একটা শূন্য সম্ভবত বেড়ে যাবে। 11,232 কে ভাগ করব 0.1 দিয়ে, একটু ভুল করেছি আমি আরেকবার। 11,232 ভাগ 0.1 ভাগ করলে হ্যাঁ যেমনটা বলছিলাম একটা শূন্য শুধু বেড়ে যাবে। 11,2,3,2,0 1,12,320 সেকেন্ড। এটা সেকেন্ড একক, সেকেন্ড। এত সেকেন্ডে হচ্ছে ওই সম্পূর্ণ পুকুরের পানি শূন্য হবে, খালি হবে। তো এটা অনেক বড় একটা সংখ্যা, সেকেন্ড একক। আমরা এটাকে মিটার এককে মিনিট এবং তারপরে ঘন্টা এককে পরিণত করব। তো ওপরে একটু জায়গা খালি করে নিই। সেকেন্ডের যে সংখ্যাটা সেটা হচ্ছে, এটার পরের লাইনেই হিসাবটুকু করব। এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করে দিই, 1,1,2,3,2,0 60 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে মিনিট, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তো এটা যদি ভাগ করি 1,12,320 ভাগ করবো হচ্ছে 60 দিয়ে, তাহলে হবে 1872। এটাও অনেক বড় একটা সংখ্যা, মিনিট। তো এটাকে এখন আবার ঘন্টা বানাবো, আবার এটাকে 60 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে হচ্ছে ঘন্টা। এটাকে ভাগ করলে দশমিক চলে আসে, তো আমরা দশমিক, ইচ্ছা করলে দশমিকেও লিখতে পারো। আমরা দশমিক না লিখে এখানে যে পূর্ণ সংখ্যা আছে 31 ঘন্টা, 31 পূর্ণ সংখ্যা 31 লিখি। এখন 60 যদি 31 বার দেয়া হয়, 60 × 31, তাহলে 1860 হয়। 1860, আর এখানে হচ্ছে 1872। তার মানে আরো 12 মিনিট এক্সট্রা থেকে যাবে। তো সেটাকে আমরা মিনিট আকারেই রেখে দিই, 12 মিনিট। তার মানে 31 ঘন্টা 12 মিনিট সময় লাগবে ওই পুকুরটা পানি শূন্য করতে। তো এই ছিল 30 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এবার অনুশীলনীর শেষ যে সৃজনশীল প্রশ্নটা আছে 31 নম্বর, সেটা আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। ক্যাম্পাসের ক্ষেত্রফল উদ্দীপকে দেয়া আছে হচ্ছে 10 একর। একর সেটা ক্ষেত্রফলের একক। আবার প্রশ্নে ক নম্বর প্রশ্নে আছে যে কত হেক্টর। হেক্টরও কিন্তু ক্ষেত্রফলেরই একটা একক। হেক্টর আর হচ্ছে একর, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, বইতে তথ্যটা দেয়া আছে। 2.47 একরে হচ্ছে 1 হেক্টর। হেক্টরের সাথে আবার হেক্টোমিটার দুইটা কিন্তু মিলিয়ে ফেলা যাবে না। হেক্টোমিটার ওইটা দৈর্ঘ্যের একক, আর হেক্টর এটা কিন্তু আবার ক্ষেত্রফলের একক। একর থেকে হেক্টরে আসতে গেলে হচ্ছে 2.47 ভাগ করতে হবে, কারণ হচ্ছে 2.47 একরে 1 হেক্টর। তো ইচ্ছা করলে তথ্যটা লিখে নিতে পারো। আমি এখানে যে ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর সেটা লিখেছি, প্রশ্নে যেটা দেয়া আছে উদ্দীপকে লিখে নিতে পারো যে আমরা জানি যে 2.47 একর সমান সমান 1 হেক্টর। তথ্যটা লিখে নিয়ে তারপরে বাকি হিসাব করতে পারো। আমি সেটা আলাদাভাবে না লিখে সরাসরি ভাগ করে দিচ্ছি। 10 একর এটাকে 2.47 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হচ্ছে হেক্টর। এখানে এককটা সাথে সাথেই চেঞ্জ করে দিতে হবে, হেক্টর।
ভাগ করলে কত হয় দেখি। 10কে ভাগ করব 2.47, ভাগ করলে এখানে 4.048, 0.48, তারপরে 5, 8 আছে, 5, 8 আমরা 4 ঘর নিচ্ছি, এখানে 5 ছিল, তারপরে 8 আসে। তো 4 ঘর নিলে পরবর্তী ডিজিট যে কয় ঘরই নিব পরের ডিজিটটা সবসময় খেয়াল রাখতে হবে। সেটা যদি 4-এর থেকে বড় হয় তাহলে আগের ডিজিটে 1 যোগ করে নিতে হবে। তাহলে 4.0486। দশমিকের পর অনেকগুলো ঘর, আসলে শেষ হয় না, এটা ইরেশনাল নাম্বার। এই কারণে হচ্ছে যে একটু বেশি করেই মান নেওয়া হয়েছে। তো 4 ঘর নিলাম, এত হেক্টর। এরপরেও আমরা এখানে যদি একটা প্রায় লিখে দেই তাহলে আরো ভালো হয়, যেহেতু আসন্ন মান ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া যে 2.47 এটাও কিন্তু আসন্ন মান ব্যবহার করেই ওই তথ্যটা দেয়া আছে। তো তাহলে যে ক্যাম্পাসের যে ক্ষেত্রফল দেয়া ছিল 10 একর, হেক্টরে সেটা হচ্ছে 4.0486 হেক্টর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, এটা কিন্তু কেবল দৈর্ঘ্যের কথা বুঝায়নি। সীমানা প্রাচীর মানে হচ্ছে চারপাশে যে সীমানা, সেই সীমানা প্রাচীর সেটা মোট দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সবকিছু সমষ্টি, তার মানে পরিসীমা বের করার কথা বলেছে। বিষয়টা দৈর্ঘ্য দেখে আবার এখানে কেবল দৈর্ঘ্যের কথা ভাবার কোনো কারণ নেই। এটা আসলে সীমানা প্রাচীর বলতে সম্পূর্ণ পরিসীমাটা বোঝানো হয়েছে। তো পরিসীমা বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। এখানে ক্যাম্পাসের ক্ষেত্রফল দেয়া আছে 10 একর, আর প্রশ্নে দৈর্ঘ্যটা আবার প্রাচীরের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটার এককে বের করতে বলেছে। তো একর ক্ষেত্রফলের একক, সেটার সাথে বর্গমিটারের সম্পর্ক আছে। ক্ষেত্রফলটাকে আমরা প্রথমে বর্গমিটার বানিয়ে নেব। 1 একর মানে হচ্ছে 4046.86 বর্গমিটার প্রায়। তথ্যগুলো বইতে দেয়া আছে, এগুলো জেনে নিতে হবে। তো 10 একর এটাকে 4046.86 দিয়ে গুণ করলে বর্গমিটার হয়ে যাবে। আমি একটু বাম দিকে হিসাবটা করছি। 10 এর সাথে হলো 4046.86 গুণ করব। গুণ করলে এটা হয়ে যাবে বর্গমিটার। যখনই এরকম গুণ বা ভাগ করব একক পরিবর্তন করার জন্য, সাথে সাথেই এককটাও এখানে পরিবর্তন করে দেখিয়ে দিতে হবে। তো 10 গুণ করা সহজ, দশমিকটা কেবল এক ঘর ডান দিকে দিয়ে দিলেই হলো। 4046.8 বর্গমিটার। আমরা স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল জানলাম বর্গমিটার এককে। এখন বলা হয়েছিল যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। প্রস্থটাকে যদি আমরা একটা কিছু ধরে নিই তো দৈর্ঘ্য হবে তার 4 গুণ। মনে করি ক্যাম্পাসের দৈর্ঘ্য, ক মিটার। তাহলে প্রস্থ হবে এর 4 গুণ। প্রস্থ হচ্ছে 4 ক মিটার। তো ক্ষেত্রফল হবে তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, অর্থাৎ 4 ক আর ক গুণ করলে ক স্কয়ার। ক্ষেত্রফল তো আমরা জানি 40,468.6 বর্গমিটার। তো তাহলে কয়ের মাধ্যমে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম সেটা এই ক্ষেত্রফলের সমান হওয়ার কথা। আমরা প্রশ্ন মতে এটাকে সমান আকারে লিখে একটা সমীকরণ গঠন করি। প্রশ্ন মতে 4 ক স্কয়ার, এটা হচ্ছে এই 40,468.6 এর সমান। এই সমীকরণ থেকে আমরা ক এর মান বের করব। প্রথমে এই 4 এখানে ক স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ 4। তো এটাকে 4 দিয়ে ভাগ করে দেখি কত হয়। 4 0 4
68.6 ভাগ করব হচ্ছে 4 দিয়ে, তাহলে পাওয়া যাবে ক স্কয়ার বাম দিকে ইজ ইকুয়াল টু 1011101117.15। এটা হলো ক স্কয়ারের মান। আমরা তো ক এর মান বের করব, স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যদি বর্গমূল করে দেই তাহলে ক এর মান পাওয়া যাবে। উপরে এই অংশটুকুর আর প্রয়োজন নাই, মুছে দিলাম। তাহলে ক এর মান স্কয়ারটা ডান দিকে নিয়ে গিয়ে রুট ওভার 101.17.15। এটার বর্গমূল করব ক্যালকুলেটরে। এটার বর্গমূল করলে হবে 100 সুতরাং ক এর মান হচ্ছে 100.584। 3 ঘর নিচ্ছি, 584, পরের ঘর শূন্য আছে তো এই কারণে 3 ঘর নিলাম। ক এর মান পেয়েছি, ক মানে হচ্ছে প্রস্থ, তো তার মানে স্কুল ক্যাম্পাসের প্রস্থ হচ্ছে এটা। লিখে দেই, অর্থাৎ প্রস্থ 100.584 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে এর 4 গুণ, এটাকে 4 দিয়ে গুণ করলে যা হয় 4 গুণ 100.584। 100.584 তার সাথে হচ্ছে 4 গুণ 402.336 মিটার। আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, আমাদের প্রয়োজন হচ্ছে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, অর্থাৎ স্কুল ক্যাম্পাসের পরিসীমা। তো পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এবার পরিসীমার কথা না লিখে প্রশ্নে যে ভাষা আছে সেই ভাষাটাই লিখছি, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সুতরাং সীমানা প্রাচীরের দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 402.336 যোগ প্রস্থ হলো 100.584। 100.584। তো হিসাব এটা ক্যালকুলেটরে একবারই করে দিচ্ছি। 402.336 এর সাথে যোগ করতে হবে 100.584। যোগফলের সাথে গুণ করব 2, তাহলে পাওয়া যাবে 1005.84। এটা হলো মিটার একক। আর শেষে একটা প্রায় লিখে দিই, কারণ অনেক জায়গাতে আসন্ন মান ব্যবহার করা হয়েছে, দশমিকের পর 3 ঘর বা 4 ঘর আসন্ন মান ব্যবহার করা হয়েছে, তো সেই কারণে শেষে একটা প্রায় লিখে দিলে খুবই ভালো হয়। তো এই ছিল খ নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, শেষ প্রশ্নটা গ নম্বর। বলা হয়েছে যে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। আয়তন মানে হচ্ছে 3টা মাত্রার গুণফল। তো 4টা দেয়াল, এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে 40 মিটার, 35 মিটার আর হচ্ছে 10 মিটার। আবার দেয়ালের পুরুত্ব দেয়া আছে হলো 15 সেন্টিমিটার। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে হবে। একটু বিষয়টা যদি আমরা একটু একে বোঝার চেষ্টা করি, অডিটোরিয়ামের এটা যদি দৈর্ঘ্য হয়, এদিকে হলো প্রস্থ, দৈর্ঘ্য আছে কত যেন, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, তাহলে এইদিকে হচ্ছে 40, এইদিকে হলো 35। এখন সমস্যা হলো দেয়ালের আয়তন বের করতে হবে। দেয়ালের তো একটা পুরুত্ব আছে, এই যে পুরুত্ব দিয়ে দিলাম, পুরুত্ব
অনেকটা যে পুকুরের পাড়ের ক্ষেত্রফলের মতো লাগছে দেখতে। এই পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ 0.15 মিটার। মিটার বানিয়ে নেব, অঙ্ক করার সময় আমরা মিটার বানিয়ে নিয়ে হিসাব করতে হবে, যেহেতু বাকি সংখ্যাগুলো মিটার এককে আছে। এখন এই দেয়ালে, ধরো যে এই দেয়াল দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা হিসাব করতে চাই, তাহলে যে এইটুকু যুক্ত করে দিতে হবে। যুক্ত করে দিলে এইখান থেকে এই সম্পূর্ণ দেয়াল, এটা হচ্ছে 40 মিটার দৈর্ঘ্য। আর এই দেয়ালের প্রস্থটা হচ্ছে যে পুরুত্ব যেটা দেয়া আছে 0.15 মিটার হবে মিটার এককে, সেটাই হচ্ছে এখানকার প্রস্থ হিসাবে বিবেচনা করতে হবে। আর যেটা উচ্চতা, যেটা আমি এখানে চিত্র এঁকে দেখাতে পারছি না, দেয়ালের একটা উচ্চতা আছে, উচ্চতা এখানে হচ্ছে 10 মিটার। সেটা হলো তৃতীয় মাত্রা, অর্থাৎ তিনটা যে মাত্রা প্রয়োজন, একটা এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটাই, একটা হলো প্রস্থটা, হলো পুরুত্বটাই প্রস্থ, আর উচ্চতা যেটা প্রশ্নে দেয়া আছে। তো এই দেয়ালের আয়তন পাওয়া যাবে। একইভাবে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এই পাশের দেয়ালটা সহ আয়তনটা পাওয়া যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে দুইটা দেয়াল আছে, দৈর্ঘ্য বরাবর সেই দুইটা দেয়ালের আয়তন পাওয়া যাবে এইভাবে করে। দৈর্ঘ্য বরাবর যে দুইটা দেয়াল, সেই দুইটা দেয়ালের আয়তন আমরা পাবো। এখন প্রস্থ বরাবর যে দেয়াল দুইটা আছে, সেখানে গিয়ে একটুখানি ঝামেলা। এই যে প্রস্থ তো এদিকে 35 মিটার ছিল, কিন্তু এই 35 মিটারের এই কিছুটা অংশ এই পাশের কিছুটা অংশ, সেটা তো দৈর্ঘ্যের ভিতরে আমরা হিসাব করে ফেলেছি। তো সেটা কতটুকু? সেটা হচ্ছে যে এই যে দেয়ালের পুরুত্ব যতটুকু 0.15, এই পাশে এবং ওই পাশে দুই পাশ থেকে 0.15 বাদ দিয়ে তারপরে হচ্ছে প্রস্থের দিকে যে দেয়ালটা, সেই দেয়ালের হিসাব করতে হবে। সেই ক্ষেত্রেও এই 35 থেকে 0.15 দুই পাশ থেকে বাদ দেওয়ার পর যেটা হবে, সেটাকে দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। প্রস্থ হলো দেয়ালের পুরুত্বটাই, এবং উচ্চতা যেটা দেয়া আছে প্রশ্নে 10 মিটার। এই তিনটা মাত্রা গুণ করলে হচ্ছে প্রস্থ বরাবর যে দেয়াল, সেই দেয়ালের আয়তন পাওয়া যাবে। তার সাথে একই সাথে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে যে প্রস্থের দিকে যে দুইটা দেয়াল, সেই দুইটা দেয়ালের মোট আয়তন পাবো। তো ছোট অঙ্কই বলা চলে, কিন্তু বেশ খানিকটা ঝামেলার মনে হচ্ছে। আমরা প্রথমে দেয়ালের যে পুরুত্ব দেয়া আছে সেটাকে মিটার বানিয়ে নেই। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার দেয়া আছে প্রশ্নে, সেন্টিমিটার। তো এটা সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটারে পরিণত হয়। ইচ্ছা করলে ভাগ করে দেখাতে পারো, তবে এরকম মানে একটু বড় অঙ্কে সেই মানে এই সমস্ত ছোটখাটো হিসাবগুলো না দেখালেও চলে, হিসাবটা করে দিলেই হয়। 0.15 এটা হয়ে গেল এখন মিটার। দেয়ালের পুরুত্ব, দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেগুলো ইচ্ছে করলে লিখে নিতে পারো, আমি সেটা লিখছি না। আমরা এখন করব কি, যে দৈর্ঘ্য বরাবর যে দুইটা দেয়াল, সেই দুই দেয়ালের আয়তন বের করব। দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন, দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন, দুই দেওয়ালের আয়তন। যেমনটা বলছিলাম অঙ্ক শুরু করার প্রথমে, যে দৈর্ঘ্যের দিকে যে মানে দেয়ালের যেটা দৈর্ঘ্য, সেটা একটা মাত্রা, দ্বিতীয় মাত্রা হচ্ছে পুরুত্বটা 0.15, আর তৃতীয় মাত্রা হচ্ছে 10 দেয়ালের উচ্চতা। আর তার সাথে আরো একটা 2 আমরা গুণ করব, কারণ একই সাথে দৈর্ঘ্যের দিকে যে দুইটা দেয়াল আছে, দুই দেয়ালের আয়তন বের করছি। তাহলে এগুলো গুণ করে দিলে দুইটা দেয়াল, দৈর্ঘ্যের দিকে যে দুইটা দেয়াল, সেই দুইটা দেয়ালের আয়তন পাওয়া যাবে। 40 গুণ 0.15, তার সাথে গুণ করতে হবে 10 দুগুণা 20, গুণ করলে হচ্ছে 120। 120 এটা ঘন মিটার একক হবে, যেহেতু সবগুলো ঘন এককে ছিল, ঘন মিটার, দুঃখিত, মিটার এককে ছিল, তো গুণ করলে হবে ঘন মিটার। আয়তনের একক ঘন একক। দৈর্ঘ্য বরাবর দুই দেয়ালের আয়তন বের করেছি। এবার প্রস্থ বরাবর, প্রস্থের দিকে দেয়ালের আয়তন বের করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ 0.15 এপাশ থেকে 0.15, এই 35 মিটার থেকে
হিসাব, সেটা দৈর্ঘ্যের মধ্যে হিসাবটা চলে গেছে। তো প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন, দুই দেওয়ালের আয়তন, এখানে 35 থেকে প্রথমে বিয়োগ করতে হবে 0.15 2 গুণ। তো এটা হচ্ছে একটা মাত্রা। 35 সম্পূর্ণ 35 থেকে দুই পাশের দেয়ালের পুরুত্ব বাদ দিলে বাকি যা হবে সেটা হচ্ছে সেটাকে এখন দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। তার সাথে আরেকটা মাত্রা প্রস্থ বলতে পারি, সেটাকে হচ্ছে দেয়ালের পুরুত্ব এবং উচ্চতা 10 মিটার, আরো এক্সট্রা 2 গুণ করব, সেটা হচ্ছে যে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন 2 গুণ করেছি কারণ দুইটা দেয়াল প্রস্থ বরাবর, সেই কারণে। তো এখানে 35 থেকে যদি আমরা 0.15 দ্বিগুণ অর্থাৎ 0.30 হবে, 35 থেকে মাইনাস করব 0.30, তাহলে হবে 34.7। 34.7, তার সাথে আবার 0.15 গুণ, শেষের 10 আর 2 গুণ করে দিলাম 20। তো 34.7 তার সাথে 0.15 তার সাথে আবার 20 গুণ করে পাওয়া যাবে হচ্ছে 104.10। 104.10 ঘন মিটার। প্রস্থ বরাবর যে দুইটা দেয়াল সেটার আয়তনও বের করলাম। আমাদের দরকার হচ্ছে যে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন, অর্থাৎ এই যে এই 2 দেওয়াল এবং এই 2 দেয়াল এর মোট আয়তন, সেটা যোগ করে দিলেই হয়ে যায়। তো সেটা উপরে একটুখানি জায়গা করে নেই। এই অডিটোরিয়ামটা এখন মুছে দিলাম, অডিটোরিয়ামের আর আমাদের দরকার নাই। অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন আমরা লিখি, 4 দেওয়ালের মোট আয়তন। 4 দেওয়ালের মোট আয়তন দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়ালের আয়তন ছিল হচ্ছে 120 ঘনমিটার, আর প্রস্থ বরাবর 2 দেয়ালের আয়তন ছিল 104.10 ঘনমিটার। যোগ করলে 224.10 ঘন মিটার। তো এই হচ্ছে 31 নম্বর সৃজনশীল প্রশ্নটা, গ নম্বর প্রশ্নের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 3 শেষ হচ্ছে। আগের ভিডিওগুলোতে অন্যান্য অঙ্ক আছে, এই অনুশীলনী যদি প্রয়োজন মনে করো তোমরা দেখে নিতে পারো। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।